হয়েছে। তো আজকে আজকে আমাদের একসাথে 3টে লাইভ চলছে। তোমার লাইভের নাম কি? সন্ধ্যা প্রদীপ। দাঁড়াও, অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সন্ধ্যা প্রদীপ চ্যানেলটি সার্চ করে লাইভটা দেখতে 3টে পারো। লাইভ চলছে। তোমার ফেসবুক চলছে না ইউটিউব চলছে? ইউটিউব চলছে। তোমারও হ্যাঁ, ইউটিউব কি ঠিক নামে আছে। আছে তোমার? রূপাশ্রী চ্যানেল। রূপশ্রী চ্যানেল না? আচ্ছা, ইউটিউবে সন্ধ্যা প্রদীপ সার্চ করবেন ইউটিউব চ্যানেল, আর রূপশ্রী চ্যানেল সার্চ করবেন, সেখানে রূপা মণ্ডল আছে। আর আমার তো ফেসবুক যেটা আপনারা দেখছেন সেটা দেখছেনই, ঠিক আছে। আপনারা দেখুন, কথাগুলো শুনুন। আর আমরা এখানে ডিটেলস নাম এবং আগামী দিনের কার্য সেটা তুলে ধরবো না, কিন্তু যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝে যাবেন কিছু একটা হতে যাচ্ছে, ঠিক আছে। ধামাকা হতে আছে। ধামাকা যাই হতে হোক, আজকে সন্ধ্যা প্রদীপে সবাইকে অনেক অনেক স্বাগত। আর অনেকদিন পর লাইভে আসা, অনেকদিন পর লাইভে আসলাম। আমি আজকে ছোট্ট একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আপনাদের সামনে এবার সত্যি সত্যি সত্য উদ্ঘাটন হবে, তার জন্য হয়তো আপনাদের একটু সময় ধরতে হবে বা একটু সময় অপেক্ষা করতে হবে। তবে আজকে আমরা অনেকটাই ক্লিয়ার করব, তবে হ্যাঁ, কারণ নাম মেনশন করে নয় এবং কোনো কিছু বলে নয়। তবে এখানে প্রচুর মানুষ, আমাদের থেকে অনেক বুদ্ধিমান আপনারা, কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। তো সবার আগে একটু দিদির সাথে পরিচয় করিয়ে দেবো। দিদির দিকে আমি ক্যামেরাটা করছি। দিদি, তুমি আমার লাইভে কিছু বলো। নমস্কার, জয় ভীম। আমি জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট পূর্ণিমা তপাদার। আজকে আমরা আমার বাড়ির অফিস থেকে একটা লাইভ এবং মেসেজ, লাইভটা হচ্ছে মেসেজটা দেওয়ার জন্য একটা মেসেজ আমরা দিচ্ছি যে বাংলায় দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসটা চলছিল, সন্ত্রাসবাদীদের যে আক্রমণ, যা অতিক্রমণগুলো চলছিল, মানুষকে ভয় দেখানো, মানুষকে থ্রেট করা, মানুষকে ভয় দেখিয়ে প্রচুর কালো সম্পত্তি ইনকাম করা, সেটা কোথাও না কোথাও আমরা যৌথভাবে আমরা কিছুটা হলেও আটকাতে পেরেছি। কিন্তু আটকানোটাই তো শেষ কথা নয়, বীজ যদি থেকে যায় সেটা থেকে আবার অঙ্কুর হয়। আমাদের আগামী প্রচেষ্টা থাকবে যে এই সন্ত্রাসবাদীদের সমস্ত বীজটা যেন একেবারে টোটাল বাংলার থেকে যেন ডিসকানেকশন করে দিতে পারি, ঠিক আছে। তো সেটাই নিয়ে আজকে আমাদের এই আজকে যৌথ, এটা রিকানেকশন হচ্ছে, যায়নি ওটা, না গেছে, তোমার হচ্ছে টাইম হচ্ছে, এটা একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মানে তোমার এখানে। চলো, বসে গেছে। তো সরি, একটুখানি আনএবল মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, চলো। তো সরি, একটুখানি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দিদির বাড়িতে। দিদি কন্টিনিউ করো প্লিজ। তো আমরা বাংলায় যে এই যে দীর্ঘ দিন ধরে যে মানুষকে ভয় দেখিয়ে, সন্ত্রাসের ভয় দেখিয়ে, আক্রমণের ভয় দেখিয়ে, নানা রূপে সন্ত্রাসের রূপ দেখিয়ে যেভাবে মানুষকে ভয় দেখিয়ে কালা সম্পত্তি করা হচ্ছিল, ঠিক আছে। তো সেটার বিরুদ্ধে আমরা আজকে প্রায় 2-3 বছর ধরে সোচ্চার, এবং সোচ্চার হওয়ার ফলে কিছুটা হলেও আমরা আটকাতে পেরেছি। কিন্তু এই আটকানোটাই তো সব কথা নয়। তো সেটা আমরা চাইছি যে বীজটা যাতে একদম ডিস্ট্রয়েড হয়ে যায়, যেন ভবিষ্যতে আর সেই অঙ্কুর রূপে আর জন্ম না নেয়। তাই আগামী দিনে যাতে এই সন্ত্রাসের বীজটা বাংলায় আর অঙ্কুর রূপে যেন আর পুনরায় জন্ম না নেয়, সেটার জন্য আগামী দিনে আমাদের একটি বড় অভিযান হতে যাচ্ছে। কিন্তু অভিযানটা আমরা প্লিজ এখন কার্যক্ষেত্রের জন্য বা অফিসিয়ালি ব্যাপারের জন্য আমরা ডিক্লেয়ার করতে পারছি না, কিন্তু আপনাদেরকে মোটামুটি একটা আভাস দিচ্ছি যে একটা অভিযান আমরা করব, যেটার থেকে নাকি এই সন্ত্রাসের বীজটা যাতে একদম টোটাল ডিস্ট্রয়েড করা হয়। তো আজকে মোটামুটি আমরা প্রেজেন্ট একটা মিটিং আমরা নিয়েছি আমার আজকে অফিসে। রূপা দি আছে, রূপা মণ্ডল, আপনারা রূপা মণ্ডলকে জানেন, এবং সন্ধ্যা প্রদীপ, শ্বেতা জানা দিদি এসছেন, এবং আমি তো আছি। অবশ্যই এবার এমন এক ধামাকাদার দিদির সাথে আপনাদের আলোচনা করিয়ে দেব, যাকে দেখলে কিছু কাবলি তো কেঁপে যাবে, কাঁপবে। তো দিদি রেডি? চলো, রেডি 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 রেডি। এই হচ্ছে আমাদের দিদি। দিদি বলো কিছু। বলবো কি বিষয়ে? ওই লাল লিপস্টিক পরেছো? লাল লিপস্টিক? না না না, আমি তো ন্যাচারাল বিউটি। আমি ন্যাচারাল বিউটি। মুখে কালো দাগ নেই তো? না না, একদম দেখো ন্যাচারাল বিউটি। মুখে কালো দাগ নেই তো? একদম না, দেখো ন্যাচারাল বিউটি। হ্যাঁ, তুমি লাল লিপস্টিক পরোনি, না না না, জনগণ তোমায় ভালোবাসে, তুমি বলো। ওই সেদিনের ব্যাপারটা নিয়ে বলবো, 6 তারিখের ব্যাপারটা। 6 তারিখে যে 6 জানুয়ারি আমি আর গীতা আর আমাদের পূর্ণিমা দিকে নিয়ে আমরা 3 জনে গেছিলাম কৃষ্ণনগরের পুলিশ আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ওনার নামটা কি বড়বাবু?
উনি নামটা না কি নামটা না নামটা মানে বলো, এমনি বলো কোতোয়ালি আইসি আইসি হ্যাঁ আইসি স্যার আমাদেরকে যথেষ্ট মানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, হেল্প করেছে। হ্যাঁ, ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে পাশে থাকার জন্যে। অমলেন্দু বাবুকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে আপনারা পাশে থাকুন। হ্যাঁ, আর এইভাবে যে মানে এগুলো করছে এটা আপনারা বন্ধ করার চেষ্টা করুন। কেন এইভাবে যদি ও চালাতে থাকে তাহলে এরকম অনেক মানুষ গিয়ে প্রতারণা করবে হবে ওনার কাছে তুমি কত গিয়ে। টাকার প্রতারিত হয়েছো একদম হ্যাঁ, ডাইরেক্ট আমি 2 লক্ষ টাকার প্রতারিত হয়েছি। আমার কাছে সেটা প্রমাণ আছে। আমার কাছে সেটা প্রমাণ আছে। আর উনি তো যার নামে বলছি সে তো বড় মানে খিলাড়ি, ঠিক আছে। ও তো মানে কোনো এভিডেন্সই ও রাখতে চায় না। হ্যাঁ, মানে ওর কাছে রাখতে চায়, মানে আমাদেরকে কোনো দিতে চায় না, কোনো কাগজ দেয় না টাকা নেওয়ার। জয় ভীম হ্যাঁ, জয় ভীম জয় ভীম ভাই। আর তোমার কি বলে ভিডিওগুলো যেগুলো করে সেগুলো ওর কাছে রাখে, আমাদেরকে ভিডিও করতে দেয় না। আর টাকা গেলেই নিয়ে নেয়, অফ ক্যামেরায় টাকার কথা বলে, তার জন্যে কোনো রিসিট কপি দেয় না, কিছু দেয় না। এরকম অনেক মহিলার কাছে করেছে। এই রিসেন্ট গীতা পেয়েছে ও 45,000 টাকা, যেহেতু আমার কেসটা কোতোয়ালি কৃষ্ণনগর কোর্টে চলে গেছে, আর একটা কেস হতে চলেছে, সেই জন্যে এসে টাকাটা দিয়ে গেছে 45,000 টাকা। 15,000 টাকা এখনও দেয়নি, যেহেতু 15,000 টাকা ক্যাশ নেওয়া হয়েছিল, 15,000 টাকা দেয়নি। আর 45,000 টাকা ও ফিরে পেয়েছে। খুব গরিব মানুষ, একদম 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 খুবই গরিব। আপনারা দেখলে আপনারা নিজেরাই ভাবতেন যে সত্যি উনি ঝাড়ু মারে, রাস্তায় ব্লিচিং পাউডার ছড়ায়, ওনার দেখুন মেয়ে মারা আমি গেছে। দিদির লাইভটার থেকে মাঝখানে একটু লাইভটা নিচ্ছি। আমাদের বলার বক্তব্য হচ্ছে সমাজ সেবা করুন, সমাজ সেবা করতে অবশ্যই পারিশ্রমিক লাগে, কিন্তু পারিশ্রমিকের নামে আপনি কাউকে এইভাবে হেনস্থা করে, কাউকে এইভাবে প্রেসারে রেখে, এইভাবে তার কাছ থেকে মানে তার ঘর বাড়ি ঘটি বাটি সব বিক্রি করিয়ে, তারপরে সেই মানে নানা রূপ নানা ব্যাপার এগুলো করিয়ে আপনি যে টাকা তোমারটা ভিডিও হচ্ছে, ভিডিও ছাড়বে তুমি? হ্যাঁ, তো নানা রূপে যে টাকা আদায় করা হচ্ছে, হ্যাঁ নানা রূপে যে টাকা আদায় করা হচ্ছে, এইটার আমরা ইসে করছি, বিরোধিতা করছি, ঠিক আছে। সমাজ সেবা করুক, সমাজ সেবা করতে কোনো অসুবিধা নেই, আমরা সবাই সমাজ সেবা করছি। যত সমাজের সেবা হবে তত সমাজ থেকে অপরাধ আর ক্রাইম দূরে যাবে। কিন্তু সমাজের সেবা করতে এসে সমাজকে যদি তারা লুটেই নিল, তাহলে সমাজ আর সেবাটা পেলো কোথায়, তাই না? তো এটা আমাদের মেন বিষয়টা হচ্ছে আমরা সমাজের সেবা করতে এসেছি, সমাজকে লুটতে বসিনি। এবং আর সমাজকে লুটার পন্থাটা কি? মানুষকে ভয় দেখানো। একদম, যে তুমি যদি আজকে এবং কি যখন মানুষ বউকে শেখায়, যখন মানুষকে মানে বলা হচ্ছে যে তুমি টাকা দিয়েছো কাজ পাওনি, তাকে উল্টার ভয় দেখাচ্ছে যে তুমি যাও কেস করো গিয়ে, যাও হ্যান করো গিয়ে, ত্যান করো গিয়ে, তোমার ফটো সোশ্যাল করবো, এই করবো, নানা রূপে যে ভয় দেখানো যে প্রক্রিয়াটা, এটা কোনো সমাজ সেবার রূপ নয়। আমরা এই বিষয়টার ওপরেই আমাদের আপত্তি আছে যে সমাজ সেবাটা স্মুথ একটা সেবা, যেই সেবাটার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, যেই সেবাটার মাধ্যমে মানুষ তার সাথে হওয়া অন্যায়টা যেটা হয়েছে সেটার জন্য আমাদের কাছে আসছে, আমরা তার জন্য লড়াই দিচ্ছি, প্রশাসনিক তাকে হেল্প করছি, কিন্তু তার মানে তো এই নয় যে তাকে আমরা লুটতে বসেছি, এরকম তো কোনো ব্যাপার নেই। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং দিদির কথাটার মাঝখানে একটা কথা বলি, একজন সমাজ সেবিকা হিসাবে উনি মনে করেন উনি বাংলায় সর্বপ্রথম এবং সর্বশেষ সমাজসেবিকা। একটা কথা প্রত্যেকের উদ্দেশ্য করে বলবো, আমার কাছে প্রত্যেকে আসছেন, আমার কাজ কারোর ভালো লাগতে নাই পারে, সমাজ সেবা মানে হ্যাঁ কম বেশি সবাই নিচ্ছে, আমি বলছি না যে কেউ নিচ্ছে না বা আমি নিই না, আমি সাধু। পারিশ্রমিক ডেফিনেটলি, তো পারিশ্রমিক যখন নেওয়া হচ্ছে বুকে দম এটাও রাখতে হবে যে সেই মানুষটার যদি আমার কাজ পছন্দ না হয় তাহলে তাকে পারিশ্রমিকটা ফিরিয়ে দেয়, সে ফেরত নেওয়ার অধিকার রাখে, ফেরত নেওয়ার অধিকার রাখে, এটা হচ্ছে ডেফিনেটলি অধিকার সেটা রাখে। এবং আমি মনে করি এটা দরকার, কারণ আমি যখন সেই জায়গাটাতে কাজ করছি, হ্যাঁ একেবারে দিতে পারছে না, আস্তে আস্তে করে দিন, কিন্তু দিন, ফেরত তো দিন, কারণ প্রত্যেকটা মানুষের উপার্জন প্রচণ্ড কষ্টের। ভুল আপনি করছেন, ভুল আমিও করি, আমারও ভুল হয়, আমি যে সব ঠিক করি, আমি যে সর্বা বা আমি যে কোনো কিছু ঠিক করি না এটা তো নয়। তো মানুষের থেকে সময় নিন, কিন্তু এইসব মানুষের টাকাটা ফেরত দিন, এটা আমারও বলার বক্তব্য। এবং আজকে দিদিদের সাথে যোগ হওয়ার আমার এই একটা মাত্রই কারণ
যে কিছু গরিব মানুষ বা কিছু অসহায় মানুষ যাতে তারা তাদের ন্যায্য পয়সাটা ফেরত পায়, এবং ভাষায় যে সন্ত্রাসবাদে চলছে বাংলায় সেটার বীজটা উপড়ানোর জন্য হাত মেলাম। একদম এইভাবেই হাতে তুমি হাত দেবে না, ইচ্ছা নেই লাল লিপস্টিক এইভাবে এই আওয়াজটা আমি 2022-এই তুলেছিলাম যে বাংলার থেকে সন্ত্রাসবাদী উখড়ে দিতে হবে। এই তো বাংলার থেকে সন্ত্রাসবাদী উকড়ে দিতে হবে, এই আওয়াজটা 2022-এই তুলেছিলাম। তার আওয়াজটা এত দূর পর্যন্ত গেছে যে এখন উকড়ে দেব কি, সেই সন্ত্রাসবাদীরাই ভাবছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এখন সব মানুষ আসছেন, জুড়ছেন, তারা তাদের কথা রাখছেন, এবং তাদের মধ্যে থেকে যারা সত্যিকারে যারা মানে ভিকটিম হয়েও সত্যিকার আওয়াজ তোলার ক্ষমতা রাখে তাদেরকেই আমরা আহ্বান করছি। কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা একটা ভয়ের বিরুদ্ধে লড়াই করছি, ভয়টা কাটাতে। আপনি যদি যদি সেই ভয়টাই নিয়ে চলেন তাহলে সেই লড়াইটার কোনো মানে থাকবে না। এই ভয়টা কাটাতে আজকে রূপা মণ্ডল, দেখুন রূপা মণ্ডলকে আপনারা দেখলেন, ওর ভেতরে কিন্তু ভয়টা কিন্তু সে কাটিয়ে উঠেছে, আজকে সে লড়াইতে সোচ্চার হয়েছে। তো এই রকম দেখুন আজকেও ভয়টা কাটিয়ে উঠেছে। ওকে কি সন্ত্রাসবাদী কিছু করতে পেরেছে? ওর বাড়িতে গেছে, ওর অফিসে গেছে, কোথাও যায়নি, কোথাও যেতে পারিনি। তার মানে কি এতদিন ধরে কি হচ্ছিল, এতদিন ধরে ভয়টা দেখানো হচ্ছিল। ঠিক আছে, ওই জঙ্গলে বাঘ আছে, বাবা ওই জঙ্গলে যাব না, তো দেখা গেলো জঙ্গলে একটা কুত্তাও নেই। ঠিক আছে, মানে এরকম ব্যাপার, মানে এইভাবে ভয় দেখিয়ে রাখা হয়েছিল। কি দিলে কি দিচ্ছ তুমি পুরো? হ্যাঁ, মানে আদতে জঙ্গলে কিছুই নেই, কিন্তু জঙ্গলে ওই বাঘ আছে বলে ভয় দেখানো হতো। তাহলে মানুষ কি পেতো? ওটা ভয় পেতো। আরে বাপরে, এরকম ব্যাপার, যদি বাড়ি ঘেরাও করে, যদি অফিস ঘেরাও করে, যদি সোসাইটিতে আসে, তাহলে কি পরিস্থিতি হবে। কিন্তু যখন ছাতি দিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম, যে দেখি তোর কত হিম্মত আছে, আয় তুই, এসছে আমার বাড়িতে 70 জন নিয়ে এসছে একদম। কিন্তু সেই 70 জনের বিপরীতে দাঁড়িয়ে আমি একা। আপনারা দেখেছেন 6 ডিসেম্বরে সেই ঘটনাটা, 6 জানুয়ারির আবার সেই ঘটনাটা দেখুন। রূপা মণ্ডল কিন্তু একা, রূপা মণ্ডল কিন্তু আবার ওই যে বাঘে খেয়ে নেবে সেই বাঘের ডেরায় কিন্তু রূপা মণ্ডল ঢুকে গেছে। ঠিক আছে, বাঘের ডেরায় কিন্তু রূপা মণ্ডল ঢুকে গেছে। কই রূপা মণ্ডলকে তো বাঘে খেলো না, রূপা মণ্ডলকে তো বাঘে খেলো না, তাহলে বাঘটা কোথায়? তাহলে কি বাঘ কি জঙ্গল ছেড়ে রাস্তায় চলে এসেছিল, নাকি কোনো বিউটি পার্লারে বসেছিল বাঘ? আর বাঘটা কোথায় ছিল সেদিন? আমি আজও খুঁজে বেড়াচ্ছি। আরে ভাই, ওই জঙ্গলে বাঘটা কোথায় গেল? বাবা একটু পরে ফোন করুন প্লিজ। ওই বাঘটা জঙ্গল ছেড়ে কোথায় পালালো? যখন রূপা মণ্ডল বাঘের ডেরাতে গেল, বুঝতে পারছেন? যখন রূপা মণ্ডল বাঘের ডেরাতে গেল তখন বাঘটা সেই জঙ্গল ছেড়ে কোথায় পালালো আমরা আজও খুঁজে বেড়াচ্ছি, তাই না? আমরা আজও খুঁজে বেড়াচ্ছি বাঘটা জঙ্গল ছেড়ে পালালো কোথায়। নেটওয়ার্ক না, ফোন ঢুকেছিল না। বাঘটা জঙ্গল ছেড়ে পালালো কোথায়? কোনো বিউটি পার্লারে না কোথায় গেল বুঝতে পারলাম না, খুঁজে বেড়াচ্ছি আজও। তার মানে হচ্ছে আমরা এই মেসেজটা দিচ্ছি, যেটা ভয় দেখানো হচ্ছে চূড়ান্ত লেভেলে, যে একটা পরিমাণে ভয় দেখানো হচ্ছে যে বাঘ আছে ওই জঙ্গলে বাঘ আছে। আদতে দেখা গেল, সত্যি বলছি, এটা বলতে মানে হাস্যকর লাগছে, ওই জঙ্গলে কুত্তাও নেই। ঠিক আছে, খালি জঙ্গল, একটা ইঁদুরও বেরোয়নি। ঠিক আছে, ইঁদুরও বেরোয়নি। তো রূপা মণ্ডল সে বাঘের থাবায় গিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে যে এখানে কোনো বাঘ নেই, তোমরা ভয় করো না। ঠিক আছে, ঘরটা নেবে ফোন করছে, একটু পরে ফোন কর না ভাই। এটা কেটে গেলে লাইভটা কেটে চলে যাবে, কেটে দিচ্ছি তারপরেও করে যাচ্ছে, কাটা হচ্ছে না মেবি। না ওটা চলছে তো। তুমি আর একটা ফোন নেবে তো দিদি? ও আমার ফোন নিয়ে একটা ফোন তোমার পার্সোনাল খালি রয়েছে ওই ফোনটা, আর একটা ফোন তোমার ওই কথা বলার জন্য, আর একটা ফোন খালি লাইভ করবে। হ্যাঁ, আমাকে তাই করতে হবে এবার, লাইভের ওই নাম্বারটাকে আমাকে চেঞ্জ করতে হবে এবার। একই মোবাইলে তো ঢুকে যাচ্ছে, দেখো ফোন ঢুকে গেছে। না একটা খালি তুমি লাইভ করবে আর একটা করবে, ফোনটা ঢুকে গেছে। তুমি বলো, তোমার তো ইউটিউব চালু আছে, তুমি বলতে থাকো। হ্যাঁ বলো শুনছে তোমার তো, হ্যাঁ ওটা শুনছো তো, তোমারটা তো চালু আছে একদম। তো জঙ্গলে কোনো বাঘ নেই, ভয় দেখানো হয়েছে। আপনারা ভয় ছেড়ে
এগিয়ে আসুন। যাদের সাথে যাদের সাথে প্রতারণা হয়েছে, যাদেরকে চিট করা হয়েছে এবং যাদেরকে ভয় দেখানো হয়েছে এবং যাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে রাখা হয়েছে, সবাই আসুন, ভয় কাটিয়ে আসুন। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? একদম জিরো, বিগ জিরো। বুঝতেই পারছেন নিশ্চয়ই আমরা কার কথা বলছি। আজকে নামটা ধরে তাকে আর বেশি অসম্মান করতে চাই না। কারণ কেন বলুন তো, এখন ওই নামটাই একটা অসম্মান, তাই না বলো? যার যার ওই নামটা আছে। শুধু লাল লিপস্টিক পরিনি বলে নামটা বলতে পারছি না, নামটা বলে না আজকে আর অসম্মান করতে কারণ চাই আমরা না। ঠোঁটে লাল লিপস্টিক পরে মিথ্যে কথা বলি না, আমরা ঠোঁটে লাল লিপস্টিক পরে মানুষকে ভয় দেখাই না। হতেই পারেন আপনি আগে এই পৃথিবীতে জন্মেছেন 13 বছর আগে, 13-12 বছর আগে আপনি এই পৃথিবীতে প্রথম জন্মেছেন, তা বলে আমরা যে 12 বছর পর জন্মেছি আমাদের তো এমন নেই যে আমাদেরকে পৃথিবী থেকে অধিকার সরিয়ে নেওয়া হয়েছে, যে আমরা 12 বছর পর জন্মেছি বলে আমরা এই পৃথিবীতে আর বাস করতে পারবো না। এরকম কি কোনো ব্যাপার আছে? না। তাহলে আপনার থেকেই তো আমরা শিখবো। আপনার থেকে আমরা কি শিখছি তাহলে? এটা শিখবো কচি দি, আপনার থেকেই তো আমরা এটা শিখবো যে যারা কোনো কাজের মাধ্যমে যারা আগে থাকে আমরা তো তাদেরকেই অনুসরণ করে চলি। দিদি কেমন কাজ করছে, দাদা কেমন কাজ করছে, ভাই কেমন কাজ করছে, তাহলে তাদেরকে দেখে আমরা কাজ করছি। তাহলে আপনার থেকে আমরা কি শিখবো? আপনার থেকে আমরা কি শিখলাম? মানুষকে ভয় দেখিয়ে চলা, মানুষকে ভয় পাওয়ানো, যে আপনার ভয়তে মানুষ কোনো কথা বলতে পারবে না আপনার বিরুদ্ধে। পারবে, কারণ যাদের মনে সত্যি ভয় নেই, যেমন আমাদের রূপা দিদি ভাইয়ের মনে ভয় নেই, কারণ রূপা দিদি লাল লিপস্টিক পরে না। রূপাদি লাল লিপস্টিক পরে না, সেই জন্য রূপাদির মনে কোনো ভয় নেই, যার জন্য রূপাদি আজকে এই যুদ্ধটা শুরু করেছে। এবং তার পাশে আমাদের পূর্ণিমাদি ছিলেন, থাকবেন, আছেন। এবং আজ থেকে আমিও দিদিকে অন ক্যামেরায় আপনাদের সবার সামনে কথা দিচ্ছি যে শুধু রূপাদি নয়, এরকম আরও যারা রূপাদিরা আছে, যারা সত্যি ভয়ে ভীত, ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না, তাদের পাশে দিদিও যেমন আছে, আমিও আছি। হয়তো আমি 12 বছর আগে জন্মাইনি, আমার ক্ষমতা নেই, তবুও যে এত মানুষের ভালো করেছি তার তো কিছু ভালো কাজ বা ভালো আশীর্বাদ বা ভালো আছে কিছু ক্ষমতা। সেই ভালো কাজটুকু, সেই ভালো আশীর্বাদটুকু নিয়ে এরকম রূপাদিদের পাশে আমিও আছি। তো যাই হোক, এবার রূপাদি একটু বলুক। রূপাদির লাইভ না, রূপাদির একটা ভিডিও হচ্ছে। দিদি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আনবে আপনাদের কাছে, এবং আমাদের লাইভটা তো ডেফিনেটলি আপনারা এখন দেখছেন, এবং এই লাইভ পোস্ট করা থাকবে। যারা এখন দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই দেখে নেবেন। বলো দিদি। আমি তো ওনার তো 50টায় একই পিএসে 50টা অভিযোগ, তার মধ্যে আমাদের কাছে ছিল 3টে অভিযোগ। একজন টাকা পেয়ে গেছে, আরও 2জন ভিকটিম আছে, তাদেরকেও টাকা ফেরত দিতে হবে। তার মধ্যে আমি একজন। ঠিক আছে, ভয় পাওয়ার আমি পাবলিক না, অনেক ভয় আমাকে দেখানো হয়েছিল, অনেক হেনস্থা করা হয়েছিল, সেই ভয় আমি পাইনি। সেদিন আমি খালি চুপ করে মুখ বুজে সহ্য করছিলাম। এই জন্যেই, কেন সেখানে আমার মেয়ে, জামাই, আমার একটা ছোট নাতনি সবাই ছিল। হ্যাঁ, তা আমার জামাই এসব ঝামেলার কথা শুনে আমাকে বকাবকি করছিল, সেই জন্য আমি কিছু বলতে পারিনি। কেন, আমি জামাইকে যদি কিছু বলতাম আমার মেয়ের সংসারটাই নষ্ট হতো। তো সেই জন্য আমি সেদিন চুপ করেছিলাম। আর যে ভিডিও করছিল তার কাছে নাকি অনেক এভিডেন্স আছে, অনেক প্রমাণ আছে, সেগুলো ভালো করে রাখুক, কোর্টে সাবমিট করতে হবে। আমার একটাই কথা, হয় কাজ করে দাও, কাজ যদি না করতে পেরেছো পয়সাটা ফেরত দিয়ে দাও। এইভাবে কারুর পয়সা নেওয়া অধিকার কারুর নেই। ঠিক, এইভাবে পয়সা নিয়ে কারুর অধিকার নেই। সবারই কষ্টের পয়সা। তুমি যেরকম বলছো যে আমি রোদ ঝড় বৃষ্টিতে আমি গিয়ে কাজ করছি, এ করছি ও করছি, তা আমাদের পয়সাটা কি গাছে ফলছে? আমাদেরও তো কষ্টের পয়সা। পয়সাটা মেনশন করো। হ্যাঁ, তুমি যে 1-2 টাকা, তোমার অনেকে বলছে যশ সামান্য টাকা, তারা বোধহয় আম্বানি ফ্যামিলি থেকে বোধহয় বিলং করে, সেই জন্য তারা বলছে যশ সামান্য টাকা। যদি 1-2 হাজার টাকা হতো নিশ্চয়ই বলতাম না 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা যার যাবে সেটা তো যশ সামান্য টাকা নয়। যে অপরাধী করে সে তো যে অন্যায় করছে সে তো অপরাধী, কিন্তু যারা তাকে উৎসাহ দিচ্ছে, যারা তাকে বাবা বলছে, যারা তাকে বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তারা তার থেকেও বেশি অপরাধী, তার থেকেও বেশি তারা অপরাধী।
কেন এইভাবে কেন প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে তার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলে, একটা মহিলা নিজের সংসারের কথা বলে, দুঃখের কথা বলে তার কাছে কেন প্রতারিত হবে? সে তো নাকি পুলিশ স্টেশনে গিয়ে বলছে যে আমি 1000 টাকা 1200 টাকা দুই পক্ষকে বসিয়ে দিচ্ছি, 1000-1200 টাকা নিচ্ছি, মানে ওরা খুশি করে দিচ্ছে, আমার কোনো ডিমান্ড নেই। আর তাহলে এত এত টাকা তাহলে কেন অভিযোগ দেখা যাচ্ছে, প্রমাণ কেন এত এত টাকার আসছে, কার অ্যাকাউন্টে ঢুকছে? একই নামে, একই ব্যাংকে, একই অ্যাকাউন্টে, হ্যাঁ, মানে এতগুলো করে টাকা তাহলে কোথায় যাচ্ছে? অ্যাকাউন্ট তো একটাই, নাম তো একটাই, তাহলে কি করে? তাহলে পুলিশ প্রশাসনকে এক বলা হচ্ছে আর এক করা হচ্ছে। তো এইগুলো যাতে না হয় তার বিরুদ্ধে আমরা নেমেছি, দিদি আমাদের সাথে আছে। আর ও হচ্ছে একজনকে মানে সামনে একজনের ওপরে চড়াও হবে, হয়ে 10 জনকে মানে ভয় দেখাবে, যে মানে সেরকম বলে না বউকে মেরে মানে ঝিকে মেরে বউকে শেখাচ্ছে, সেই হচ্ছে ওদের ব্যাপার। যে ওর এগেনস্টে যদি কেউ বলে তার বাড়ি চড়ে এসে হামলা করবে, তার উপরে এ করবে, গ্রিল ধরে লাপালাপি করবে, 5টা মহিলা নিয়ে আসবে, চেঁচামেচি করবে। তো মানে ওইসব মাতাল, সব মহিলাগুলো মাতাল ওর সঙ্গে। কোনো ভালো ভদ্র মহিলা গ্রিল ধরে ঝুলবে না। আচ্ছা একটা আচ্ছা মাতাল আচ্ছা ছাড়া। আমি এইখানে একটুখানি টানলাম, রেস্টটা টানছি। এই যে দিদি বললেন না যে ওই সন্ত্রাসবাদীর সাথে যারা রয়েছে সব মাতাল, আজকে আপনারা আমার যে লাইভটা দেখলেন না, লাইভের শুরুতে কিন্তু আমরা সেই ইন্ডিকেটর দিয়ে সেই মানে পথটা দেখিয়ে কিন্তু আমরা লাইভটা শুরু করলাম। এবার বুঝতে পারছেন তো, নিশ্চয়ই ক্লিয়ার করলাম। একদম। হ্যাঁ, যে আমরা বোতল ধরেই কেন নাচছিলাম? কেন বোতল ধরে নাচ করলাম, আর লাল বাড়িটা কেন লাল নেচেছে? বাড়িটা কেন নাচলাম, লাল। নাচলাম মানে আমরা তো সেই নাচের ইয়েতে নেই, মানে জাস্ট একটা উদাহরণটাকে কমপ্লিট করব বলে সম্পূর্ণ, তো সেই কারণে আপনাদের সামনে এটা তুলে ধরলাম। ঠিক আছে, যে আমরা একটা সন্ত্রাসবাদী মাতাল গ্রুপের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার বাংলায়, হ্যাঁ, তো ওটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এই উদাহরণটা সম্পূর্ণ। আর সবাইকে বলে এটা আমি কয়েকটা পুলিশের দিনের বাড়ির জন্য। বউ, সবাইকে আমারও- বলছে আমি আমারও এই পুলিশের আওয়াজটাই থাকবে আমাদের তরফ থেকে। পুলিশের বাড়ির বউ, আমার শ্বশুরমশাই পুলিশ, এ পুলিশ, ওই পুলিশ, সেই পুলিশ, হ্যানা পুলিশ, ও সবাইকে এই কথা বলছে। ঠিক আছে, কিন্তু আমরা যখন গেছিলাম মিডিয়াকে ডাকতে পোস্ট অফিস মোড়ে, সেখানে গিয়ে জানলাম যে ওনার বর নাকি চা বিক্রি করে। বর নাকি চা বিক্রি করে, হ্যাঁ, চা বিক্রি করে। আর কোনো পুলিশের বৌমা না, হ্যাঁ, ও জনগণের তো কাছে ধামাকা কিছুই রাখবে না, সব বলে দেবে না আজকে। না না না, যেটা শুনেছি যেটা সেটা তো শুনেছি, বলতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, ও বাবলি মুখার্জি, এই মেরে নামটা আমি বলছি ওই মহিলা ওই যে খোঁচড়ি মহিলা, সুর দিয়ে দিলাম আমরা, হ্যাঁ। মানে আমাদের কিন্তু মিক্স আপ কিন্তু আজকের লাইভটা প্লিজ। হ্যাঁ, ওই যে খোঁচড়ি মহিলা, খোঁচড়ি अच्छा খোঁচড়ি মহিলা, हिंदी में इधर थोड़ा पूछ रहा है, मैं थोड़ा सा बता খোঁচড়ি दूं। যে रूपा दी, মহিলাটা, আচ্ছা রূপাদি একটু रूपा दी দাঁড়িয়ে যাও। একটুখানি দাঁড়াও, 2 মিনিট আমরা দাঁড়িয়ে যাই। একটু দাঁড়িয়ে যাও, একটু হিন্দিতে জিজ্ঞাসা করছে অনেকে, কি জিজ্ঞাসা করছে দিদি প্লিজ? মিডিয়া এসছে খোঁচড়ি এশিয়ার লোকেরা। মহিলা, सिद्धार्थ काले जी, তুই जय কে রে? भीम जय भीम जय भीम। যে তোকে नहीं, কৈফিয়ত দিতে হবে। अभी मैं फिलहाल मैं बंगाल में हूँ, और आपको पता है वही जो एक घटना हुई थी ना 2023 में 6 दिसंबर का, 6 दिसंबर का 2023 में जो घटना हुई थी, जो बंगाल के जो संतरासवादी के विरुद्ध में जो हमने आवाज उठाई थी, सोच्चार हुई थी, उसके बाद जो वो लोगों ने हमारे घर को घिराव किए थे, आपको पता है ये सब बातें। तो वहाँ से शुरू हुआ था एक जर्नी ऐसा कि बंगाल से संतरासवादियों को एवं संतरासवादी को उनकी करतूत के साथ में उनको पूरा टोटली डिस्ट्रॉयड किया जाए करके। तो उसी टाइम से जो हमने मुहिम छेड़ी थी, उस मुहिम आज यहाँ तक चरब लिया है कि आज एक के बाद एक संतरासवादी द्वारा जो लोग प्रताड़ित हो रहे थे, वो लोग हमारे से कांटेक्ट किए, और उसके बाद एक वही उनके ही स्थानीय पुलिस स्टेशन पे एक के बाद एक FIR दर्ज हुआ। और आज ऐसा हुआ है, एक विक्टिम को हम सामने लेके बैठे हैं, उनके साथ भी 2 लाख रुपए का चिट हुआ है, तो उन्होंने तो FIR वगैरह करवाए हैं। तो इसके पहले करीब 15 दिन पहले 6 और एक 6 जनवरी को एक विक्टिम को लेके वहाँ के जो पुलिस ऑफिसर है उस ऑफिस में रेड गिराए थे, और रेड गिराने से ये सुविधा हुआ कि बहुत लोगों को पता चला कि यहाँ पे जो है जो लोग विजिट वगैरह देते हैं 500 विजिट दे के उसके बाद उनका काम करने के बहाने जो पैसा लिया जाता है, फिर उनके साथ में जो फ्रॉड होता है, ये सारी चीज़ क्लियर हुआ। और एक विक्टिम जो थी जिनके 65,000 चिट हुआ था,
उनको 45,000 वापस भी मिला। तो संतरासवादी के ऑफिस में रेड गिराया गया। लेकिन अभी भी बहुत सारे विक्टिम है जो हम लोगों से कांटेक्ट किया है। तो मैं विक्टिम नहीं हूँ पहले। नहीं, ये विक्टिम ने इनकी परिचय नहीं दिया, रूपा की। अच्छा। और भी विक्टिम जो लोग हैं हमारे से कांटेक्ट किया है, तो हम लोग सब जौथो मिलके, जैसे मैं जय भीम महिला संस्था से हूँ, ये श्वेता जना मैडम मानवाधिकार से है, और उनका खुद का भी एक चैनल है। कौन सा नाम? संध्या प्रदीप। यूट्यूब में जाकर संध्या प्रदीप यूट्यूब चैनल है। हमारे सामने रूपा दी बैठे हैं। तो हम लोग सब जौथो मिलके एक यूनिटी के तहत हमारा एक ही मकसद है। देखिए, कोई व्यक्तिगत लड़ाई नहीं है किसी के साथ में कि किसी को हमको टारगेट करना है, कुछ नहीं, ऐसा कुछ नहीं। हमारा जो मकसद है वो है अन्याय के खिलाफ और अपराध के खिलाफ। और बंगाल में जो ये इतने सालों से चलता आ रहा है, जो संतरास फैलाया गया है ना, लोगों के घर में जाने का, लोगों के घर में घुसने का, डराने का, ए मैं तेरे घर में आ रहा हूँ हमला करने को, ए पब्लिक लेके मैं तेरे घर के सामने हमला करने को आ रहा हूँ, ये जो डर का माहौल, ऑफिस में जा रहा हूँ, ये जो डर का माहौल बना के रखा था इतना सालों से, उसी को हमको डिस्ट्रॉयड करना है। और मिनिमम हमें लगता है 80% तक हो चुका है। अभी रहा 20% और 20% भी हो जाएंगे। अभी क्या है, सब विक्टिम लोग आ रहे हैं, जुड़ रहे हैं, और यही विक्टिम लोगों को आगे रख के मतलब ये विक्टिम लोगों को आवाज़ को और आवाज़ हमारे साथ में उनको एक करके उस विषय को जो 20% अभी भी बाकी है, इस 20% को कंप्लीट करके 100% लेवल पे जब आएंगे तब हम बोलेंगे हाँ, बंगाल से पूरा संतरासवादी जो है डिस्ट्रॉयड हुआ है। यही हमारा विषय है। और कल सब आप जानते हैं इस विषय को लेकर हमने बहुत सारे जगह पे राइटिंग वगैरह भी किए हैं, अप टू महाराष्ट्र तक। तो कहीं ना कहीं पे उसका एक रिफ्लेक्शन आ रहा है अभी। तो देखते हैं, आगे देखते रहिए। और सबसे बड़ी बात क्या है, बार बार बोल रही हूँ, हमें यहाँ पे कोई व्यक्तिगत किसी की लड़ाई नहीं है, एकदम एक कोई कंपटीटर नहीं है, कोई किसी का कंपटीटर नहीं है। हम सब समाज सेविका लोग हैं, अपने हिसाब से अपने हिसाब से काम करते हैं, एक होके काम करते हैं। हमारा कोई वो नहीं है, हम लोग की जो पॉइंट है वो एक है। हाँ, तो हमारा जो लक्ष्य है एक ही है कि समाज में यही जो संतरासवादी नाम का अपराध घूम रहा है, इसको उखाड़ दो, उखाड़ के फेंको, इस संतरासवादी को उखाड़ दो। हमारा ये मिशन है अभी, संतरासवादी को उखाड़ के फेंको। क्या? संतरासवादी को उखाड़ के फेंको और ऐसा माहौल बनाओ, हम क्या उसको उखाड़ेंगे, वो खुद को ही उखाड़ के निचोड़ के भाग जाएंगे, वो खुद को ही उखाड़ लेंगे, खुद को ही निचोड़ लेंगे। ठीक है, हमें ज्यादा कुछ करने की जरूरत नहीं है, खाली पेन चलाने का काम है हमारा, बराबर। हम लोग मारपीट करने वाले लोग नहीं है, हम खाली पेन चलाते हुए। कितने का पेन? 3 रुपए का पेन। 3 रुपए के पेन से हम लाखों रुपए के चीटर के विरुद्ध आवाज में सक्षम हुए, 3 रुपए वाले पेन से, बराबर ना। हम 3 रुपए का पेन यूज करते हैं। हमको लड़ने की जरूरत नहीं, किसी के घर में जाकर हमला करने की जरूरत नहीं, किसी के घर को घिराव करने की जरूरत नहीं, खाली पेन चलाने का काम। हम लोग को कोई पर्सनल आदमी से, कोई पर्सनल पर्सन से हम लोग को कोई आप काम कीजिए, बहुत अच्छे से काम कीजिए, आप काम करें। দিদি যেটা এতক্ষণ হিন্দিতে বললো, খুব ভালো কথা বললো, এটাই আমি একটু বাংলায় বলি। আমাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু কাউকে নয়, কোনো ব্যক্তিকে নয়। আমরা কোনো ব্যক্তিকে শত্রু মনে করছি না, আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করছি না। আমরা যেটা টার্গেট করছি সেই ব্যক্তির ছড়ানো ভয়টাকে। এত মানুষ কেন ভয়ভীত হয়ে থাকবে? প্রত্যেকটা মানুষের এক এক টাকার দাম আছে। প্রত্যেকটা মানুষকে 1 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাহলে প্রত্যেক মানুষ যাতে তার ন্যায্য টাকাটা ফেরত পায়, প্রত্যেকটাই বাংলায় যে একটা নামের ওপর ভয়, এই ভয়টা সবার মন থেকে, এই যে ভয়টা, যেটা ব্যথা, আমরা পেন কিলার হতে চাইছি। আমাদের কারোর বিরুদ্ধে কোনো আন্দোলন, কাজ করুন, আপনিও করুন, আমরা আপনার কাজকে পছন্দ করি, আমরা আপনার কাজকে সম্মান করি, কিন্তু কোন কাজটাকে? যেটা আপনি সম্মানের সাথে করছেন, যেটা আপনি সততার সাথে করছেন, যেটা করে আপনি কিছু মানুষের ভালো করছেন, এই সততার কাজকে এখনও আমি ভালোবাসি এবং আপনার কাজকে এখনও আমি সম্মান করি। কিন্তু সেই কাজের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, যেটাতে আরও কিছু মানুষ প্রত্যেক নিয়ত রাতে চোখের জল ফেলে যাচ্ছে, হেনস্থা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে কাজ করছি। তা বলে এটা নয় যে আমরা কোনো মানুষকে টাকা চাইতে গেলে করছি, তাকে ভয় দেখানো হচ্ছে, তার চুল কাটা হচ্ছে,
তুমি বলো না তোমার সাথে অনেক কিছু আমার তো 1 বছর ধরে হয়েছে, আমাকে ভয় দেখিয়েছে, যতবার টাকা তোমাকে চাইতে তার গেছি। অফিসে কি হয়েছিল সেটা বলো, সেটা অবশ্যই সবাই দেখেছে। অফিসে তো সবাই দেখেছে, ওর ক্যামেরাতে ও ছেড়েছে, আমাকে মানে দোষারোপ করেছে। আমার কাছে কথা হলো যে আমি ওর কাছে একটা অভিযোগ নিয়ে গেছিলাম, আমার একটাই পয়েন্ট যে আমার গয়নাটা আপনি উদ্ধার করে দিতে পারবেন। উনি বলেছিলেন হ্যাঁ। উনি যদি বলতেন যে না পারবো না, আমি চলে আসতাম। উনি যদি বলতেন যে না আপনি কোর্টে যান, আইনের দ্বারস্থ হন, কোর্ট থেকে আপনি নিন, এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে সংসার জোড়া লাগানো, তাহলে আমি চলে আসতাম। ওনাকে তো জোর জবরদস্তি করতাম না যে না ম্যাডাম আমাকে করে দিতেই হবে। তাহলে ও যে দেখাচ্ছে এই যে আমি গয়না উদ্ধার করছি, এই আমি আংটি উদ্ধার করছি, এই গলার নেকলেস উদ্ধার করছি, পুঁতির মালার সঙ্গে ছোট্ট দিয়ে, তাহলে এগুলো দেখাবার কি মানে হচ্ছে? তাহলে এইগুলো দেখে দেখে আমরা গেছি, ওনার কাছে সেইটা বলেছি। উনি সেই 2 লক্ষ টাকার লোভ সামলাতে পারেনি, 2 লক্ষ টাকা নিয়েছে। নিয়ে কাজ যখন উনি করতে পারেননি, তখন আমার হাজবেন্ডকে বলছে যে আপনারই তো বউ, রাতটুকু থাকুক, তারপরে কালকে আসছি বলে আমাকে রাত্রিবেলা ঢুকিয়ে দিয়ে আর পালিয়ে এসছে। তারপর থেকে যায়নি। আমার যেখানে সকালবেলা তোমাকে সোনা চিনিয়েছে সেটা বলো। হ্যাঁ, তারপরে আমি যখন ফোন করেছি তখন বলছে আপনি ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম। আমি তখন বললাম হ্যাঁ আমি ভালো আছি, আপনি তো বললেন আসবেন, কই এলেন না তো? তখন বলছে যে দেখুন আপনার স্বামী তো খুব ভালো, আপনি ওখানে থাকুন, কোনো অসুবিধা হবে না। তাই বললাম ঠিক আছে, আমার স্বামীও ভালো আমিও ভালো, কিন্তু আপনি তো বলেছিলেন গয়নাগুলো আদায় করে দেব, হ্যাঁ গয়নাগুলো আপনি গিয়ে বাড়িতে রেখে আসবেন, এইসবগুলো বলেছিলেন। তারপরে আমি যখন বললাম যে আপনি যদি না আদায় করতে পারেন, আপনি তখন বললেন ফোনের মধ্যে আপনার ফোনে রেকর্ডিং আছে, কেন আপনি তো জালিয়াত মহিলা, আপনি সব রেকর্ডিং করেন, আমরা তো জালিয়াত নয়, সেই জন্য আমরা কোনো প্রুফ রাখার চেষ্টা করি না। তো আপনি তো বলেছিলেন যদি আপনার কাজ না করতে পারি, আমি বলেছিলাম 100টা কাজের মধ্যে হয়তো একটা কাজ নাও করতে পারলেন, হয়তো হলো না, আপনি ব্যর্থ হলেন, তখন কি করবেন? আপনি বলেছিলেন টাকা ফেরত দেবেন। তো যখন আমি এই কথাটা তুলে ধরলাম তখন আপনি কি বললেন আমাকে? আপনি বলে দিচ্ছি, ইচ্ছা ছাপড়িটাকে খোঁচড়িটাকে আবার আপনি বলছি। তুই কি বললি তখন? যে আসল সোনা হচ্ছে আপনার স্বামী, আপনার ফোনটা আমি কেটে দেবো, আমাকে বেশি চটাবার চেষ্টা করবেন না, আমার দায়িত্ব এখানে শেষ। হ্যাঁ আপনি ওখানে থাকুন, সোনা ওখানে থাকতে থাকতে সোনা গয়না পেয়ে যাবেন। কী করে পাবো ভাই সোনা গয়না? আমার যে বাড়ি থেকে হাজবেন্ডকে আংটি, 2খানা চেন, সমস্ত কিছু যে সবসময় পরার জন্য দিল, সেগুলো তো পরেই না, খুলে রেখে দিয়েছে। আগে তো তাও পরতো, এখন পরে না। বোতামগুলো সেগুলো তো সবসময় পরা যায় না, পাঞ্জাবির সঙ্গে অকেশনালি পরা হয়, সেটা লুকিয়ে রেখে দিয়েছে। আমার গয়নাগুলোও লুকিয়ে রেখে দিয়েছে। তাহলে ও কী করে আমি স্বামীর কাছ থেকে ফিরে পাবো সেই গয়নাগুলো? তখন যখন তুই টাকা মানে গয়নাটা উদ্ধার করতে পারিসনি, তাহলে তোর টাকাটা ফেরত দিয়ে দেওয়া দরকার। ঠিক আছে, তোরা 3-4 ঘন্টা আমার জন্য সময় নষ্ট করেছিস, তার মধ্যে তুই 2 ঘন্টা গিয়ে গটাপ করলি দরজা বন্ধ করে। আমি শালি টাকা দিয়ে নিয়ে গেলাম, আমাকেই ডাইনিং হলে বস করিয়ে রেখে, আর আমার স্বামীর সঙ্গে দেওরের সঙ্গে বসে বসে গটাপ করছি যে এবার আপনারা ক টাকা দেবেন বলুন যাতে আপনার বউকে দিয়ে কেস তোলানো যায়। তুই বলবি আর আমি কেসটা তুলব? আমার 490 চলছে, আমার মেনটেনেন্স মামলা চলছে, তুই জানিস না মেনটেনেন্স 490 চললে সেখানে সংসার করা যায় না। তুই কী করে ঢুকিয়ে দিয়ে এলি? গয়না উদ্ধার করতে গিয়ে সংসার করিয়ে দিয়ে চলে আসছিস। হ্যাঁ, আর কেউ সংসার তুমি একটু ভুল বললে, আমি বলি 498 চললে তবুও থাকা যায়, কিন্তু যদি সেখানে 125 চলে সেখানে কিন্তু সংসার করা যায় না। হ্যাঁ, তোমার কি দুটোই চলছিল? হ্যাঁ দুটোই চলছিল। তো সেখানে ঢুকিয়ে দিয়ে যুক্তি দেখিয়ে পালিয়ে এসছে, আর আমার 2 লক্ষ টাকা নিয়ে সমস্ত চামচেগুলোকে নিয়ে, সন্ত্রাসবাদীগুলোকে নিয়ে, ওই এক চিটিংবাজ আর সব চিটিংবাজগুলোকে নিয়ে চলে গেছে দীঘায় চান করতে। আবার বলছে আমি যাই দিল্লি তো বলি বম্বে, আমি যাই বম্বে তো বলি দিল্লি, আমি সঠিক জায়গা কাউকে বলিস না। কেন রে চট্টি, সঠিক জায়গা বলিস না কাউকে? কী জন্য বলিস না চট্টি? তোকে গিয়ে সেখানে হানা মারবে, সেই জন্য সঠিক জায়গা বলিস না। তোর বর নাকি চা বিক্রি করে, তোর এত ফুটানি কিসের? হ্যাঁ, তোর এত ফুটানি কিসের? তোর বর চা বিক্রি করে, তোর বোনগুলো 4-5টা করে বিয়ে করেছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধর। আমার লাইফ নিয়ে তুলে ধর। আমি একটা বিয়ে করি, 4টে বিয়ে করি, 2টো বিয়ে করি, সেটা তো তোর কাছে সেই আবেদন নিয়ে যায়নি। আমার স্বামী তোর কাছে সেই আবেদন নিয়ে গেছে যে আমার বউ 4টে বিয়ে করে তারপর আমার কাছে এসছে? সেই কমপ্লেন তো আমার স্বামী করেনি। সেটা তো কোর্ট বুঝবে। আমি যদি 2টো 4টে মাসে একটা করে বিয়ে করি, সেটা আমার থানায় আমার পিএসে এফআইআর হবে। বরের আঙুলে মারপিট লেগে যাবে। ও বলবে আমার বউ, ও বলবে আমার বউ, ও বলবে আমার বউ।
তাহলে ওরা যখন কিছু করছে না তাহলে তোর কি আছে? আমি তো ভারতীয় সংবিধান, আমি নারী, আমি তো হিজড়া না, আমার তো বাচ্চা হতেই পারে। তুই যেরকম একটা বার করেছিস ছেলে, তা আমি একটা মেয়ে বার করতে পারি না? তো বার করেছি, সেটাও তোকে কৈফিয়ত দিতে হবে, সেটাও আমার কোনো প্রাইভেসি থাকবে না যে আমার মেয়ে হলো কেন, এই দিকে বাচ্চা হলো, স্বামী কোথায়, কেন মরে গেল, কিসের জন্য মরে গেল? আরে সে যদি মারা যায় তাহলে সেটা আমার হাতে কি আছে? সে তো এক যুগ হয়ে গেছে মারা গেছে, তা আমার স্বামী মারা যেতে আমার জীবনটা থেমে থাকবে? আমার বর তো সব জেনে শুনেই আমাকে বিয়ে করেছে যে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার বরের কোনো আপত্তি নেই। আমার বর তো এখনও বলছে যে আমি জানতাম এই শালা এই 420টা এই চিটিংবাজ মহিলাটা, এই শালা দজ্জাল ঝগড়টি মহিলাটার কাছে তুমি গেলে পুরো ফোনে আমার মান সম্মান নষ্ট হয়ে, তুই আমার মান সম্মান নষ্ট করতে গিয়ে আমার স্বামীর মান সম্মানটা নষ্ট করলি। স্বামী স্ত্রীর ব্যাপারটা আমাদের মধ্যে ছিল, সেটা তুই সারা দুনিয়ার মধ্যে আনলি, তাতে আমার স্বামীর মান সম্মান নষ্ট হলো। আমার বলতে তো কোনো বাধা নেই, আমি যখন পেট থেকে জন্ম দিয়েছি তখন লোকের সামনে বলতে অসুবিধা কী? আমার মেয়ে আমি বলতেই পারি, আমার বিয়ে হয়েছিল আমি বলতেই পারি। তোর মতন তো আর একজনের নামে সিঁদুর পরে 1000 জনের সঙ্গে মারিয়ে বেড়ায় না। রাত হলে লং ড্রাইভ, মাল খেয়ে কোথায় একটা পাবো একটা বেটা, হ্যাঁ তাকে নিয়ে, হ্যাঁ বিছনা তো গরম করছি না গিয়ে, তুই তো একটা শালি নিজেই ডাল্লপের গদি, হ্যাঁ তোর উপরে উঠে তো লাফালাফি করলে মনে হয় ডাল্লপ গদি তুই একটা, তুই আবার আমার সঙ্গে বলছিস মেছেদা মাসি, তুই তো আবার বলছিস আমার আমার ঢুকেছে মানে ফোন ঢুকেছে, অন্য কিছু ঢুকিনি, ফোন ঢুকেছে, ঠিক আছে ফোন ঢুকেছে, অন্য কিছু ঢুকিনি। তোর তো সবসময় তোর তো আমার হ্যাঁ আমার তো কখনো